ধুতির খুঁটে মুখটা ভালোভাবে মুছতে মুছতে সামনের দিকে এগিয়ে চলেছিল নিত্যানন্দ। আকাশে বড্ড মেঘ জমেছে। শীতের সময় এমন গরম থাকার কথা নয়, তবুও আজ কেমন যেন গুমোট গরম ভাব রয়েছে। একটু পরেই হয়তো বৃষ্টি নামবে। তবে এখনো যে ঠান্ডা বাতাস বইতে শুরু করেনি, তাই ভেবে নিত্যানন্দ একটু অসহিষ্ণু গলায় পেছনে থাকা হরিকে বলল, দেখেছিস এই নাকি পৌষ মাস চলছে। হাঁটতে হাঁটতে ঘাম এসে গেল রে। বাপরে বাপরে বাপ, এমন শীত কোন দেশে পড়ে বলতো? অন্ধকার হয়ে এলে হরি চোখে ভালোভাবে দেখতে পায় না, তবুও নিত্যানন্দর পেছনে কোনো রকমের সোজা পথ ধরে এগিয়ে চলেছে আস্তে আস্তে। নিত্যানন্দের কথা শুনে সে বলল, সন্ধে হয়ে গেছে তো, একটু পরেই বোধহয় ঠান্ডা পড়তে শুরু করবে। আরে আমরা এত দূর হেঁটে আসছি না, তার উপর কাঁধে এমন বোঁচকা রয়েছে, বোঁচকার ভারে আর পথ চলার জন্য এমন ঘাম দিয়েছে। হরির কথা মিথ্যে নয়। দুজনের কাঁধের উপর রয়েছে একটা বোঁচকা। সেই বোঁচকার মধ্যে পাশের গ্রাম থেকে আনা চাল, কলা, মূলো গামছাতে বাঁধা রয়েছে। আসলে পাশের গ্রামে পুজোর জন্য গিয়েছিল নিত্যানন্দ আর হরি। এখন সন্ধ্যের সময় গ্রামের বাইরের পথ ধরে বকুলপুরে ফিরে যাচ্ছে। নিত্যানন্দ সামনে হাঁটছিল, হরি তার পেছনে পেছনে। এখান থেকে বেশ খানিকটা এগিয়ে গেলে তারপর গ্রামে ঢোকার পথ পড়বে। চারপাশটা কেমন যেন ফাঁকা হয়ে এসেছে এরই মধ্যে। আকাশের চাঁদটাকে ভালোভাবে দেখা যাচ্ছে না। মেঘের আড়ালে কখন যেন কুটিসুটি মেরে লুকিয়ে পড়েছে। নিত্যানন্দ কিন্তু কেমন একটা অস্বস্তি অনুভব করছিল। শুধু গরম নয়, তার সঙ্গে বাতাসটাও কেমন যেন ভারী হয়ে এসেছে। এমন ভারী বাতাস হওয়ার কথা তো নয়। নিত্যানন্দ নিজের মনেই বলল, বাতাস এমন ভারী হয়ে এলো কি করে? হ্যাঁ, কিছু তো বুঝতে পারছি না। গ্রামের এদিকের পথে তো চট করে আসাও হয় না। আজ একটু ওই তাড়াহুড়ো করে আসতে হলো। হরির মতো একটা রাতকানা লোকের সাথে এই পথে আসাটা কি ভুল হলো? ঠিক তখনই নিত্যানন্দর কানে এলো একটা স্ত্রীলোকের কান্নার শব্দ। স্ত্রীলোকটি ইনিয়ে বিনিয়ে কাঁদছে আর চিৎকার করে বলছে, তোমরা কে কোথায় আছো গো? আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। চিৎকারটা নিত্যানন্দের কানে প্রথম এসেছিল। হরি কিন্তু তখনও শুনতে পায়নি। নিত্যানন্দ হরিকে বলল, হরি, একটা চিৎকার শুনতে পাচ্ছিস রে? একটা মেয়ে মানুষ কোথায় যেন চিৎকার করছে বলে মনে হচ্ছে। কোথায় চিৎকার করছে? তোর তুই ভুলভাল শুনেছিস। আমি না হয় রাত কানা, তবে তুই রাতের বেলা ভুল শোনা শুরু করলি কবে থেকে? হ্যাঁ, আরে তর্ক করিস না। এই মাত্র যেন মনে হলো শুনতে পেলাম। হ্যাঁ রে, কে যেন কাঁদছে, কাঁদতে কাঁদতে চিৎকার করে কে যেন বলছে। আরে আমার কথা শোন, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। তুই ভুল শুনেছিস। কই, কোথাও তো কেউ কাঁদছে না। নিত্যানন্দ চারপাশে ভালো করে তাকালো। দুপাশে ফাঁকা ধানের জমি। সেই ধানের জমি গ্রামের পথের দিকটায় সামান্য উঁচু হয়ে এসেছে। পথের দুপাশে একটু দূরে দূরে বড় বড় ঝাঁকড়া গাছ দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোনো মানুষ নেই। এমন আঁধারে ভালোভাবে পথ চলাই যায় না। তবে পথটা সোজা, তাই ওদের অসুবিধা হচ্ছে না। একটা লণ্ঠন সঙ্গে আছে, সেটা জ্বালানো যায় বটে, কিন্তু মিছে তেল খরচ হবে। তাই ভেবে নিত্যানন্দ লণ্ঠনটা বার করল না। আর ঠিক তখনই আবার সেই কান্নার শব্দটা শোনা গেল। এবার আর মুখে কিছু বলছে না, শুধু ইনিয়ে বিনিয়ে কেঁদেই চলেছে, যেন বড় বিপদে পড়ে কেউ এমন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। নিত্যানন্দ একটু উঁচু গলায় বলল, আরে কে কে কাঁদছে ওখানে? নিত্যানন্দর কথা শেষ হতে না হতেই এইবার সামনের ঝাঁকড়া গাছের তলার আধো অন্ধকারে কাকে যেন দেখা গেল। নিত্যানন্দ আর দেরি না করে নিজের বাঁ হাতের কাছে ঝুলিয়ে রাখা লণ্ঠনটা জ্বালতে যাবে, এমন সময় সামনে থেকে মেয়েলি গলায় কেউ বলে উঠল, ওগো, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটা যে বড় বিপদে পড়েছে গো। বিপদ? কিসের কিসের বিপদ? আমার মেয়েটা ওই যে খেলতে খেলতে ওই মাঠের দিকে চলে গেছে।
তারপর জলের কাছে কি দেখি মেয়েটা কোথাও নেই। আমার মেয়েটা মনে হয় জলে পড়ে গেছে গো। নিত্যানন্দ দুপা সামনের দিকে এগিয়ে গিয়ে মেয়ে লোকটার কাছে যাচ্ছিল। হরি হঠাৎ করে তার কাঁধের কাজটা খামচে ধরল, বলল, কোথায় যাচ্ছিস নিত্যানন্দ? হরির গলাটা হঠাৎ কেমন যেন গম্ভীর আর অন্যরকম শোনালো। নিত্যানন্দ বলল, আরে শুনতে পাচ্ছিস না ওই স্ত্রীলোকটি কি বলছে? হ্যাঁ, ওর মেয়েটা জলের ধারে হারিয়ে গেছে, বিপদে পড়ে আমাদের কাছে এসেছে। আমরা ওকে সাহায্য না করলে হবে? হ্যাঁ, চল 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 দেখি, চল। নিত্যানন্দ সামনের দিকে এগোতে গেল, কিন্তু হরি তার কাঁধের কাজটা চেপে ধরেই রইল। চারপাশে অন্ধকারটা যেন আরো বাড়তে শুরু করেছে। সেই মেয়েটার কান্না যেন আশেপাশে সাপের মতো কুণ্ডলি পাকিয়ে আস্তে আস্তে জড়িয়ে ধরতে লাগলো হরি আর নিত্যানন্দকে। হরি আবার আগের মতো গম্ভীর গলায় বলল, খবরদার ওই পথে পা বাড়াবি নে। ওই পথে একবার পা বাড়ালে কিন্তু আর ফিরে আসতে পারবি না। নিত্যানন্দ আবার ঝটকা দিয়ে নিজের হাতটা ছাড়াবার চেষ্টা করল। হরি মুখে অদ্ভুত একটা মন্ত্র বলে নিত্যানন্দের কাছ থেকে হারিকেনটা নিয়ে তাতে আগুন জ্বালিয়ে ফেলল। আর আগুন জ্বালিয়ে হারিকেনটা মুখের কাছে তুলতেই নিত্যানন্দ আর হরি গাছের তলায় তাকিয়ে যা দেখতে পেল, তাতে নিত্যানন্দের গোটা শরীর থর থর করে কেঁপে উঠল। তার মুখ থেকে শুধু বেরিয়ে এলো একটা মাত্র শব্দ, হরি, হে হরি, তুই তুই কি করে বুঝলি রে? রে বেটা, আমার সিংহ রাশি রে। এত সহজে কোনো কিছুতে আমি কাবু হই না। আমি বেশ বুঝতে পেরেছিলাম। নিত্যানন্দর গোটা শরীর তখনও ভয়ে থর থর করে কেঁপে চলেছে। নমস্কার শ্রোতা বন্ধুরা, ইয়ন্স গ্যালারিতে শুনছেন সুকান্ত দাসের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন তারানাথ তান্ত্রিক ও বকুলপুরের যাত্রী। আজকের গল্পের বিভিন্ন চরিত্রে রয়েছে রাজ, সৌরভ, বর্ণালী, বুবাই ও আমি নীলাঞ্জন। আবহ নির্মাণ সূর্য, প্রচ্ছদ অলঙ্করণ পিয়ালি। চলুন তাহলে শুনে নেওয়া যাক আমাদের আজকের নিবেদন, তারানাথ তান্ত্রিক ও বকুলপুরের যাত্রী। থর থর করে কাঁপতে কাঁপতে ছাগলটার গোটা শরীরটা যেন স্থির হয়ে গেল। আমার চোখের সামনে বলি দেওয়া ছাগলের মাথাটা দু হাতে তুলে নিয়ে সাধক শ্মশানের এক পাশে মাটি দিয়ে গড়া সেই অদ্ভুত মূর্তির পায়ের কাছে গিয়ে রাখলো। তারপর রক্ত তুলে নিয়ে দু হাতে মাখাতে লাগলো সেই মাটির মূর্তির গায়ে। সে কি বিভৎস দৃশ্য! তোমরা তা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। তন্ত্র মতে সবকিছু এত সহজে হয় না। সাধনা করতে গেলে এমন অনেক কাজ করতে হয় যা আসলে সকলের পক্ষে মেনে নেওয়া দুষ্কর। তারানাথের কথা শেষ হওয়া মাত্রই আমি বললাম, কিন্তু একটা কথা আমাকে বলুন, শুনেছি এই সমস্ত তন্ত্রমন্ত্রের আসল মূল দেবী হলো কালী। দেবী কালী সবার মা। সেই সূত্রে মনুষ্য জগৎ যেমন তার সন্তান, তেমন প্রাণী জগৎও তার সন্তান। তাহলে মা নিজের সন্তানের বলি কি করে গ্রাহ্য করেন, আর মানুষেরাই বা কেন তবে বলি দেয়? তারানাথ সামান্য হাসল, তারপর আমার দিকে তাকিয়ে হাতের সিগারেটের লম্বা একটা টান দিয়ে বলল, যে কথা তুমি বললে সেই কথা কি তুমি কোনো পুঁথি কিংবা তন্ত্র সাধনার বইতে পড়েছ হে? হ্যাঁ, ওসব মিছে কথা, বুঝলে? মা কারোর বলি চান না। ওসব কথা মানুষের মস্তিষ্ক থেকে বের করা। তারা মনে মনে এসব বিশ্বাস করে, তাই সমস্ত কিছুকে সরিয়েই রাখতে চায়। আসলে প্রত্যেকটা মানুষের মধ্যে এক একটা ভয়ঙ্কর রূপ থাকে। যতক্ষণ না পর্যন্ত সেই ভয়ঙ্কর রূপটা বাইরে আসতে না পারে, ততক্ষণ পর্যন্ত মানুষ এমন কথাই বলে থাকে। তোমায় যদি কেউ বলে গভীর রাতে একটা ছাগল বলি দিয়ে তার রক্ত কোনো অপদেবীর মূর্তির পায়ে অর্পণ করতে পারলে সে তোমায় এমন কোনো শক্তি দেবে যে শক্তি তুমি চাও,
মনে করো তুমি যে কোনো সময় যে কোনো স্থানে চলে যেতে পারবে। তুমি এখানে বসে বসে তোমার আত্মার একটা সত্তাকে সেখানে পাঠিয়ে দিতে পারবে। তাহলে কি তুমি সেই সাধনা করবে না হে? হ্যাঁ, আমি সরাসরি উত্তর দিতে পারলাম না। কিশোরী কিন্তু বলল, হ্যাঁ ঠাকুর মশাই, অবশ্যই করব। এইটুকু কষ্ট করে যদি এমন ক্ষমতা পাওয়া যায় তাহলে করব না কেন? সাধনা হলো তেমন। সাধনায় যে কোনো উপায় যে কোনো দেব দেবীকে তুষ্ট করে তার কাছ থেকে বিভিন্ন বর পাওয়া যায়। তাছাড়া অনেক সাধনা রয়েছে যাতে সিদ্ধি লাভ করতে পারলে তাতে নানা শক্তিও পাওয়া যায়। মানুষের ভূত ভবিষ্যৎ বলে দেওয়া, কাউকে বশীভূত করতে পারা, কিংবা কারো নিম্ন স্তরের ক্ষতি করার চেষ্টা, আবারও উচ্চ কোনো মন্ত্র দ্বারা কারোর যে কোনো ধরনের রোগ নিরাময় করা, এমন অনেক ক্ষমতা সাধনের মাধ্যমেই অর্জন করা যায়। তবে সব কিছু তো আর দেবদেবীকে তুষ্ট করে পাওয়া যায় না। কিছু কিছু ক্ষমতা পাওয়া যায় দেবদেবীর নিম্ন স্তরে থাকা ডাকিনী, যোগিনী, হাকিনী এই সম্প্রদায়কে তুষ্ট করে, যারা আসলে দেবতাও নয়, আবার সরাসরি প্রেত কিংবা যাকে অশরীরী বলা হয় সেটাও নয়। তবে এদের ক্ষমতাও বিস্তর। এরা চাইলে মুহূর্তের মধ্যেই গোটা গ্রামকে নিঃশেষ করে দিতে পারে। তারা তো আর তোমার মুখের কথায় তোমার উপরে তুষ্ট হবে না, তাদের চাই রক্ত। তাই ওই সবাই তো মায়েরই সন্তান। তাহলে মা কেমন করে বলি নেয়? এইসব কোনো কথা বললে মোটেই চলবে না কোনো কাপালিক বা তান্ত্রিকের সামনে। একবার দেখো না কোনো তান্ত্রিক বা কাপালিকের সামনে এই কথা বলে দেখে। কথাটা বলে তারানাথ হাসতে লাগলো। আমি যেন বোকা বনে গেলাম। বললাম, আপনাদের খালি ওই ডাকিনী যোগিনী এইসবই ভালো লাগে, আমার সেসব ভালো লাগে না। কিন্তু সেটা তো আর আমার দোষ নয়। আপনারা অমন হতে পারেন, আমি অমন নই। অকারণে কেউই তন্ত্র সাধনা করতে যায় না, অকারণে কেউ কোনো জীব হত্যাও করে না, বুঝলে? প্রত্যেক সাধকের সাধনার পেছনে কোনো না কোনো একটা কারণ থাকে, ও তোমরা বুঝবে না। এই গোটা পৃথিবী অদ্ভুত রহস্যময়, তা বুঝার ক্ষমতা তোমার আমার মতো সাধারণ মানুষের নেই, বুঝলে কিশোরী? আহা ছাড়ুন না, আপনি কি আমাদের পর্যায়ের? হ্যাঁ, আমরা হলাম গিয়ে ভেতো বাঙালি। সকালে উঠি, অফিস যাই, সন্ধ্যাবেলা ফিরে ঘরে ঢুকে তাস পাশা খেলে তারপর ঘুমোতে যাই। আপনার কথাই আলাদা। আপনি যে কি বলছিলেন যেন? হ্যাঁ, যা বলছিলাম, সেই সাধক সেদিন আমায় ওই অপদেবী, ওই কি যেন নাম, হ্যাঁ, নিশিগন্ধা, তার পূজা এক বিশেষ প্রক্রিয়ায় শিখিয়ে দিয়েছিলেন। তবে সে সাধুর সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছিল কিন্তু অদ্ভুত ভাবে। সে কথাই তোমাদেরকে আজকে বলবো। কথাটা বলে সিগারেটে একটা লম্বা টান দিয়ে অবশিষ্টাংশটা আঙুলের টোকায় বাইরে ফেলে দিয়ে তারানাথ বাইরের দিকে তাকিয়ে রইল। ঝমঝম করে বৃষ্টি পড়ছে বললেও কম বলা হবে। আমরা যেমন ট্রাম থেকে নেমে হুড়মুড় করে তারানাথের বাড়িতে এসে পৌঁছেছি, তা শুনে তারানাথ পর্যন্ত হেসে উঠেছিল। কিন্তু এখন সেই বৃষ্টির বেগ আরো বেড়েছে। মনে হচ্ছে এইভাবে গোটা 3-4 ঘন্টা চলতে থাকলে কলকাতা শহরের রাস্তায় জল জমতে বাধ্য। তারানাথ আকাশের দিকে তাকিয়ে স্মৃতির পাতা উল্টাতে লাগলো। তারপর এক সময় বলতে শুরু করলো, তখন আমার সাধনা জীবনের প্রথম দিক। ওই মনে করো মাতু পাগলির সঙ্গে সাক্ষাৎ করে তার কাছ থেকে সামান্য যা কিছু ক্ষমতা পেয়েছিলাম তাতে কিছু কিছু বুঝতে পারতাম, ওই আর কি। আর তবে তখনও জানতাম না যে মাতু পাগলি আমায় ঠিক কি কি ক্ষমতা দিয়ে গেছেন। সেখান থেকে বেরিয়ে পড়েছি পায়ে হেঁটে। কত গ্রাম যে পার করলাম তা আমার আর মনে নেই তখন। এভাবেই হাঁটতে হাঁটতে একদিন দুপুরের দিকে এসে পড়লাম এক গৃহস্থের বাড়িতে। গৃহকর্তা আমায় বেশ
যত্ন করেই খাওয়ালো, এমনকি আমায় জোর করে সেদিন রাতের বেলা রেখেও দিল। রাতে খাওয়া দাওয়ার পর অন্ধকারে তার সঙ্গে গ্রামের পথ ধরে এদিক ওদিক হেঁটে দেখলাম, গ্রামের বাইরে দিঘির ধারে দাঁড়িয়ে আমার মনটা কিন্তু ভরে গেল। সন্ধ্যের চাঁদের আলো দিঘির জলে পড়ে কেমন যেন চিকচিক করে উঠছে। গৃহস্থের বাড়িতে সেই রাতটা থেকেই গেলাম। পরদিন সকালে আমি গৃহকর্তার কাছ থেকে জানতে পারলাম সামনে বকুলপুর নামে একটা গ্রাম রয়েছে। সেই বকুলপুরের শ্মশানে নাকি এক সাধু আছে। আমি সাধুর খোঁজেই ছিলাম, তাই তার কথা শুনে বেশ ভালোই লাগলো। গৃহকর্তাকে বিদায় জানিয়ে সেদিন সকালে বেরিয়ে পড়লাম সেই গ্রাম থেকে। এখান থেকে বকুলপুরের মাঝে রয়েছে আরেকটি গ্রাম। সেই গ্রাম পায়ে হেঁটে পেরোতে প্রায় দুপুর পেরিয়ে গেল। দুপুরের দিকে সেই গ্রামের কাছে একটা গাছের তলায় আশ্রয় নিলাম। এখান থেকে একটা সোজা পথ চলে গেছে বকুলপুর পর্যন্ত, সেটুকুই জানতাম। তবে এই পথ যে কত লম্বা তা নিয়ে আমার কোনো ধারণাই ছিল না। বিকেলের দিকে রওনা দিয়ে মাঝপথেই সন্ধে হয়ে গেল। চারপাশে যেন বৃষ্টির ফোঁটার মতো ঝুপঝুপ করে অন্ধকার নেমে আসতে লাগলো। ভাগ্যিস আকাশের গায়ে চাঁদ ছিল। চাঁদের আলোয় দেখতে পেলাম সোজা রাস্তা। যতই রাত হোক, একবার গ্রামের কাছাকাছি ঢুকতে বললে সেখানেই আশ্রয় নেওয়া যাবে। কিন্তু বেশিক্ষণ আর চলতে পারলাম না। অন্ধকার আরো গভীর হচ্ছে। পশ্চিম আকাশে মেঘ জমে থাকায় চাঁদটাও কখন যেন সেই মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। আমি আর এগোতে সাহস পেলাম না। একই তো অচেনা জায়গা, তারপর আগেই বলেছি তখন আমার সাধনা জীবনের প্রথম দিক। তাই বেশি সাহস না দেখিয়ে পথের পাশে একটা বড় সড়ো গাছের তলায় চুপ করে গিয়ে বসলাম। ক্লান্তি আর খিদেতে গোটা শরীর যেন ভেঙে পড়েছিল। গাছের তলায় বসে হেলান দিতেই ঘুমিয়ে পড়লাম কখন যেন। হঠাৎই একটা অস্বস্তি হলো। আমার চারপাশের বাতাসটা যেন কেমন গুমোট হয়ে গেছে। কোন রকমে চোখ খুলতেই মনে হলো একটু আগে যেন আমার মুখের সামনে একটা মুখ আমায় দেখে চলেছিল। আমি চোখ খোলার সঙ্গে সঙ্গে সে ছিটকে পড়ে গেছে এক পাশে। সঙ্গে সঙ্গে চমকে উঠে গাছের তলায় সোজা হয়ে বসলাম। চারিদিকে তাকিয়ে দেখলাম যে না, কোনো জায়গাতেই কেউ কিছু নেই। আকাশের মেঘটা কখন যেন সরে গেছে। চাঁদের আলোয় চারপাশ সবকিছুই দেখা যাচ্ছে। যেদিকেই চোখ যায় ফাঁকা ধানের জমি, আর সামনে দুদিকে চলে গেছে গ্রামের সোজা রাস্তাটা। গাছটা গ্রামের রাস্তা থেকে একটু নিচের দিকেই, অর্থাৎ আমি যেখানে বসেছি আমার সামনের দিকে রাস্তাটা আমার দৃষ্টি সামান্য রোধ করেই আছে। তবে মাথাটা একটু তুলতে এই সামনের দিকটা দেখা যায়। মনে মনে একটু চমকে উঠে ভাবলাম, ব্যাপারটা হলো কি? একটু আগে যেন আমার মুখের সামনে কেউ যেন ছিল, যেন আমার দিকে এতক্ষণ তাকিয়ে ছিল। কথাটা মনে হতেই গাছের তলা থেকে উঠে দাঁড়ালাম। গ্রামের পথে সামনের জমিতে এদিক ওদিক ভালো করে খুঁজে দেখলাম যে না, কোথাও কিছু নেই। আবার সেখানে বসতে যাব, হঠাৎই মনে হলো গাছের ওপর থেকে কি যেন একটা আমার গায়ে এসে পড়েছে। ঠান্ডা জলের ফোঁটা যেন, 1 ফোঁটা, 2 ফোঁটা, তারপর 3 ফোঁটা। অবাক হয়ে ভাবলাম বৃষ্টি নামলো নাকি, কিন্তু না, চাঁদের আলো রয়েছে, বৃষ্টি নামবেই বা কি করে? তারপরেই হুড় করে যেন সত্যি সত্যি বৃষ্টি নেমে এলো। আর সে বৃষ্টির দিকে তাকিয়ে থাকতে গিয়ে গাছের উপরে তাকাতেই আমি চমকে উঠলাম। গাছটা রাতের অন্ধকারে ভালোভাবে বুঝতে পারিনি। বেশ খানিকটা ঘুরিয়ে উঠে গিয়ে দুপাশে দুটো বড় ডাল ছড়িয়ে পড়েছে। ডাল পাতা কেমন যেন ঝুপড়িতে পরিণত হয়ে রয়েছে, আর সেই ঝুপড়ির মধ্যে দুদিকে দুটো ডালের উপরে পা দিয়ে কে যেন বসে আছে। এক দৃষ্টে সে নিচের দিকে তাকিয়ে আমায় দেখছে। তার দুটো সাদা ফ্যাকাশে চোখের দৃষ্টি আমার চোখের উপরে নিবদ্ধ।
বুকের মধ্যে যেন নিজের অজান্তেই ধক করে উঠল। আর আমি সঙ্গে সঙ্গে স্মরণ করলাম মাতু পাগলিকে। একভাবে আমি তার দিকে তাকিয়ে রয়েছি, সে যেমন আমার দিকে তাকিয়ে রয়েছে একইভাবে। বারবার মনে হচ্ছে এক্ষুনি যেন গাছের ওপরে বসে থাকা ওই জিনিসটা গাছ থেকে টিকটিকির মতন নেমে আসবে আমারই দিকে। তাহলে কি একটু আগে ওই আমার মুখের সামনে বসেছিল? কিন্তু আমার মনে হয়েছে শুধু একটা মুখ, আর তার চোখগুলো যেন উল্টো ভাবে ঝুলে আমার দিকে তাকিয়ে দেখছে। কথাটা মনে হতেই বুকের ভেতরটা একটা অজানা ভয় কেমন যেন করে উঠল। সে কি, এত তন্ত্রমন্ত্র, এত কিছু জানা সত্ত্বেও আপনি ভয় পেলেন ঠাকুরমশাই? আমি বললাম, আহা, তুমি ভুলে যাচ্ছ কেন? সে সময় ঠাকুরমশাইয়ের সাধনার প্রথম জীবন। সবেমাত্র মাতু পাগলির সঙ্গে দেখা হয়েছে। মাতু পাগলি যে ক্ষমতা দিয়েছিল সেই ক্ষমতা তো অনেক পরে বুঝতে পেরেছিলেন, তাই না ঠাকুরমশাই? এই দেখেছেন, একদম ভুলে গেছি। আসলে সব সময় বিপদের সামনে আপনাকে লড়াই করতে শুনেছি। এই আজ বোধহয় অনেকদিন পরে শুনলাম যে গাছের ওপরে বসে থাকা কাউকে দেখে আপনি ভয় পেয়েছেন, তাই একটু অবাক হয়ে গেছিলাম। হ্যাঁ, তারপর বলুন। ভয় আমি ভালোই পেয়েছিলাম, বুঝলে। গাছের উপরে কেউ একটা বসে আছে আর সে আমার দিকে তাকিয়ে দেখছে। তারপরে অন্ধকারে আর একটু চোখ হয়ে আসতে যেন বুঝতে পারলাম সে অদ্ভুত ভাবে হাসছে। আর তারপরেই তার গলাও শুনতে পেলাম। কিরে, এই গাছের তলায় রাতের বেলা এসে বসে আছিস কেন তুই? জানিস না এটা আমার রাস্তা না? অদ্ভুত সেই গলা শুনে আমার পেটের ভেতরটা যেন খালি হয়ে আসতে লাগলো। আমি সরতে সরতে গাছের গায়ে গিয়ে ধাক্কা খেলাম। উপর থেকে আবার সে হেসে উঠল। তারপর আমার গোটা শরীরে রক্ত যেন জল করে দিয়ে সেটি টিকটিকির মতো গাছ বেয়ে নিচের দিকে নেমে আসতে লাগলো। তার দুটো হাত নিচে, মাথার চুলগুলো উল্টো হয়ে নিচের দিকে ঝুলে পড়েছে। গোটা শরীরে একটাই সাধারণ কাপড় জড়িয়ে রাখা। ওই রোগা লিকলিকে হাত পায়ে শাড়িটা যে কিভাবে জড়িয়ে রয়েছে সেটা আমিও বুঝতে পারলাম না। তার দুটো চোখ যেন প্রত্যেক মুহূর্তে আমার দিকে তাকিয়ে রয়েছে। আমি কিন্তু আর দেরি করলাম না, আর সেখান থেকে কোন রকমে উঠে প্রাণপণে ছুটে গেলাম সামনের দিকে। গ্রামের পথ পেছনেই পড়ে রইল। ধানের জমির এক পাশ ধরে আল বরাবর আমি এগিয়ে চলেছি। আমি গ্রামের ছেলে, আমার ছোটবেলাটা অন্যভাবে কাটলেও গ্রামের আলপথ, গ্রামের মেঠো পথ, এসবের অভ্যেস আমার ছিলই। এই পথ দিয়ে ভালোভাবে ছোটা যায় না। কোনোভাবে জমির মধ্যে গিয়ে পড়লে আর কিছু না হোক হাত পা কেটে রক্তারক্তি কাণ্ড ঘটেই যাবে। আমি দ্রুত সামনে হেঁটে চলেছি। পেছন থেকে সেই হাসির শব্দের সাথে আবারও ভেসে আসছে তার গলা। পালিয়ে গেলি কেন? গাছের তলায় এসে বসবি না? তোর রক্ত খেয়ে তেষ্টা মেটাবো বলে ভাবলাম তো। আবার সেই হাসি। ঘুমটা ভেঙে যাওয়ার জন্য অদৃষ্টকে ধন্যবাদ জানাতে লাগলাম। যদি ঘুম নাও ভাঙতো তাহলে হয়তো সত্যি সত্যি সেই মাথাটা আমার গলার কাছে এসে ঠিক রাতের বেলায় ঝুলন্ত রক্ত চুষা বাদুরের মতো আমার সমস্ত রক্ত চুষে খেত। মাথার উপর দিয়ে কি যেন একটা সনসন করে উড়ে গেল। আমি ওই পথ ধরেই সামনের দিকে এগিয়ে এসেছি। এমন বিপদের মধ্যে থেকে ছুটে আসতে পেরে যেন বড়ই ভালো লাগলো। বকুলপুর মাথায় থাক, সেখানে না গেলেও হবে। এখন প্রাণে বাঁচতে পারলেই হয়। মনে মনে স্থির করলাম রাতের বেলা অজানা জায়গায় কোনো গাছের তলায় আর বাসা বাঁধবো না। উঠতে যাব এমন সময় একটা কান্নার শব্দ আমি শুনতে পেলাম। একটু কাছেই ছিল, কে যেন কাঁদছে। মুখ তুলতে দেখতে পেলাম চাঁদের ফ্যাকাশে আলোতে একটা মেয়ে মানুষ আমার থেকে একটু দূরেই দাঁড়িয়ে আছে। এবার চোখে পড়ল সামনে একটা ছোট মতো ডোবা, সেই ডোবার ভেতরে যেন জলের মধ্যে কে ঝাপাঝাপি করছে। সেই মহিলার গলার স্বর আমি শুনতে পেলাম। তোমরা কে কোথায় আছো গো? আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটাকে বাঁচাও। তার সেই প্রাণপণ আর্ত চিৎকারে আমার মনটা ঢলে উঠল। আমি কোন রকমে উঠে দাঁড়িয়ে দ্রুত পায়ে এগিয়ে গেলাম সেদিকে।
দেখি ডোবার পরে একটা স্ত্রীলোক দাঁড়িয়ে চিৎকার করে কাঁদছে, দু হাতে যেন কিছু একটা অদৃশ্য ধরার চেষ্টা করছে। আমায় দেখতে পেয়ে বোধ হয় সে আরো কান্নায় ভেঙে বলল, তারপর বলল, ওগো, আমার মেয়েটাকে বাঁচাও, আমার মেয়েটা যে বড় বিপদে পড়েছে গো। আমি আর এদিক ওদিক কোথাও তাকালাম না, দ্রুত নেমে গেলাম ঢালু জমিতে। সেই জমিটা সোজা নেমে গেছে ডোবার কাছে। নিচের দিকে নামতেই ঝপাত করে গিয়ে পড়লাম ডোবার জলে। প্রথমেই পায়ের পাতা পর্যন্ত ডুবে গেল, তারপরেই আর একটু এগোতে বুঝতে পারলাম ডোবাটা বেশ গভীর। একটু এগোতে না এগোতেই হাঁটু পর্যন্ত জল চলে এলো। তখনও একটু দূরে জলের উপরে কি যেন মাথা তুলে ভেসে থাকার চেষ্টা করছে। মেয়ে মানুষটা উপর থেকে আবারও চিৎকার করে উঠল। আমি যতটা সম্ভব সাবধানে সামনের দিকে এগিয়ে চলেছি। এমনিতেই একটু আগে চরম বিপদের মধ্যেও পড়েছিলাম, আবার এখন এই বিপদের মধ্যে এরা পড়েছে। তাদের উদ্ধার করতে এসে আবার আমি না বিপদে কোনো পড়ি। মাথার মধ্যে ব্যাপারটা চলতে লাগলো, আর আমি এক পা করে জলের মধ্যে সামনে এগিয়ে চলেছি। জল যেন ভীষণ ঠান্ডা, এত ঠান্ডা জল হওয়ার কথা নয়। সামনে এগোচ্ছি আর সমস্ত কিছুর জন্য যেন অদৃষ্টকে ধন্যবাদ জানাচ্ছি। আমি শরীরটাকে জলের মধ্যে ভাসিয়ে দিয়ে তার সেই হাতটাকে আঁকড়ে ধরলাম, আর সঙ্গে সঙ্গে তার হাতের আঙ্গুলগুলো যেন আমার হাতের কবজির কাজটা শক্ত করে জড়িয়ে ধরল। প্রথমে কিছুই বুঝতে পারিনি, আর একটু সামনের দিকে এগোতেই বুঝতে পারলাম এখানে আমার ঠাঁই নেই। সাঁতার কেটে ভেসে থাকতে হবে। সাঁতার কেটে ভাসতে গিয়ে একটা ব্যাপার বুঝতে পেরে আমার একটু আগে সেই পুরনো ভয়টা আবার নতুন করে ফিরে এলো। আমার কবজিটা যে হাতটা চেপে ধরেছে সে হাতের বাঁধন যেন লোহার মতো শক্ত, আর সেই লোহার মতো শক্ত বাঁধনে যেন বরফের মতো ঠান্ডা এই হাতটা ক্রমশ যেন আস্তে আস্তে আমার জলের তলার দিকে টানতে লাগলো। আমি অন্য হাতে তাকে ছাড়াবার চেষ্টা করতে গেলাম, কিন্তু কিছুতেই তাকে ছাড়াতে পারলাম না। একটা হ্যাঁচকা টান এসে আমার জলের তলায় নিয়ে গেল। বড়ক্ষণে হুড়মুড় করে মাথাটা জল থেকে বাইরে বার করলাম আমি। আবার সে আমায় টেনে নিয়ে গেল জলের তলায়। বেশ বুঝতে পারছি একটা প্রচন্ড অশুভ শক্তি জলের তলায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তবুও আমি প্রাণপণে মাঝে মাঝে নিজের মাথাটাকে জলের উপরে নিয়ে চলে আসছি। আর ঠিক তখনই আমার ভেসে থাকা গলার উপর থেকে মাথা বরাবর মুখের সামনে ভেসে উঠলো একটা মুখ, একটা ছোট মেয়ের মুখ। তার মাথার চুলগুলো মুখের চারপাশে লেপটে রয়েছে। আকাশের কালো আঁধারির মধ্যে যেন মনে হলো তার গোটা মুখটা রক্ত শূন্য। চুলের চট মুখের বাইরে বেরিয়ে আসা ঠোঁট, আর পেটুটের ভেতর থেকে ঝকঝকে সাদা দাঁতের শাড়ি দেখা যায়। তার চোখের দিকে চোখ পড়তেই আমি চমকে উঠলাম, যেন তার চোখের ভেতরে কেউ জ্বলন্ত দুটো কয়লা বসিয়ে দিয়ে গেছে এই মাত্র। একটা পচা ভারী গন্ধ আমার যেন চারপাশ থেকে আসতে পিছতে জড়িয়ে ধরতে শুরু করলো। কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তখন না হয় পালিয়ে বেঁচেছি, কিন্তু এই জলের মধ্যে থেকে আমি বাঁচবো কি করে? তার অন্য একটা হাত আস্তে আস্তে এগিয়ে সে আমার গলার এক পাশটা ধরলো। এইবার সবই শেষ। আমি আর কিশোরী অবাক হয়ে তারানাথের মুখের দিকে তাকিয়ে তার কথা শুনে চলেছি। তারানাথের চোখ দুটো বিস্ফারিতভাবে আকাশের দিকে তাকিয়ে, যেন সেদিনের সেই দৃশ্যটা সে চোখের সামনে দেখতে পাচ্ছে। এ সময় অন্য কিছু হলে কিশোরী হয়তো তাকে প্রশ্ন করত, কিন্তু এখন কিশোরীও দেখলাম চুপ করে রয়েছে। তারানাথ আবার বলল, মনে হলো এখান থেকে বেঁচে ফিরতে পারবো না। এইখানে সমস্ত কিছু শেষ হয়ে যাবে। পায়ের তলায় একটা কিছু পাওয়ার জন্য প্রাণপণে চেষ্টা করে চলেছি। জলের মধ্যে ওভাবে কতক্ষণ সাঁতার কেটেই বা থাকা যায়? তো যেন গলার কাছে চেপে বসা হাতটা কেমন যেন ঘাড়ের কাজটা অবশ করে দিচ্ছে। একটা হাত আমার হাতের কবজিটাকে চেপে ধরেছে, সেটাও কেমন যেন ব্যথা হয়ে আসতে শুরু করেছে। আর ঠিক তখনই
আমার সামনে সেই মেয়েটি কিলকিল করে হেসে উঠল। সেই হাসির শব্দ আমায় যেন আরো ভয় ধরিয়ে দিচ্ছিল। আমি চিৎকার করে উঠলাম, কে তোমরা? কেন বারবার আমায় এমন বিপদে ফেলছো? আমি তো তোমাদের কোনো ক্ষতি করিনি। তুই আমাদের কোনো ক্ষতি করিসনি, কিন্তু আমরা যে তোর ক্ষতি করব। রাতের বেলায় এই পথে বকুলপুরের দিকে কেউ যাত্রা করলে সে যে কখনো ফিরতে পারে না। কিন্তু কেন তোমরা এইভাবে আমায় মারতে চাইছো? আমি তো সত্যি তোমাদের জানিও না, চিনিও না। তোমরা কে তা আমি তো কখনো। আমার কথা শেষ হলো না, তার আগেই আবার সেই প্রবল হাতের টানে আমি জলের তলায় চলে গেলাম। কোন রকমে প্রাণপণে আবার ওপরের দিকে উঠে আসার চেষ্টা করলাম, কিন্তু একটা ব্যাপার বুঝতে পেরে সেই মুহূর্তে আমার প্রাণের শক্তি যেন বাইরে বেরিয়ে আসতে চাইল। ততক্ষণে গলার কাছে থাকা হাতটা আমার মাথার উপরে সে পড়েছে। মাথাটা জলের মধ্যে চেপে ধরেছে সে। জলের ভেতরেই চোখ খুললাম। অন্ধকারে কোনো কিছুই ভালোভাবে দেখা যায় না, তবুও যেন মনে হলো আমার ঠিক মুখের সামনে বরাবর সেই দুটো সাদা ফ্যাকাশে চোখ জল জল করছে। আমি অবাক হয়ে গেলাম। গাছের তলায় বসে যাকে দেখেছিলাম তাহলে কি এখানে সেই, নাকি অন্য কেউ? মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে লাগলো। বুঝতে পারছিলাম আমার দম ফুরিয়ে আসছে। ফুসফুসের ভেতরে থাকা নিঃশ্বাসটুকু যেন একটু একটু করে বাইরে বেরিয়ে আসতে লাগলো। আর তারপরেই আমি চোখে যে অন্ধকার দেখতে শুরু করলাম, এমন সময় আমার মনে হলো আমার হাতের আর মাথার কাছে চাপটা হঠাৎ করে কমে গেছে। কে যেন আমায় জল থেকে পরম যত্ন করে তুলে নিয়েছে ওপরের দিকে। সঙ্গে সঙ্গে আমার চোখ বন্ধ হয়ে গেল। আর চোখ বন্ধ হওয়ার আগেই দেখতে পেলাম জলের ঠিক মাঝামাঝি জায়গায় দাঁড়িয়ে রয়েছে এক ভয়ঙ্কর মূর্তি। তার মাথার চুল যেন সাপের মতো কিলবিল করে উঠছে, দু চোখে বীভৎস দৃষ্টি। সে দুটো হাত সামনের দিকে তুলে চিৎকার করছে আর কি যেন বলছে, কিন্তু আমায় যে কে জল থেকে তুলে বাড়ির দিকে নিয়ে যাচ্ছে তা আমি বুঝতে পারছি না। অবাক হয়ে গেলাম একটা ব্যাপার বুঝতে পেরে। আমি জলের উপর থেকে যেন শূন্যে ভাসতে ভাসতে পেছনের দিকে এগিয়ে চলেছি। মাটির উপরে পড়ে জ্ঞান হারাবার আগের মুহূর্তে দেখতে পেয়েছিলাম ডোবার পাড়ের কাছে যেখানে সেই মেয়ে মানুষটি দাঁড়িয়েছিল, তখন সেইখানে সে দাঁড়িয়েছে কে একজন। তার হাতে একটা লম্বা লাঠি। চাঁদের অল্প আলোয় মনে হলো তার খালি গা, পরনে একটা লাল রঙের কাপড়। তার গোটা শরীরে অনেকগুলো রুদ্রাক্ষের মালা, লম্বা চুল ও দাড়ি। আর কিছু ভালোভাবে বুঝতে পারিনি। সে আস্তে আস্তে আমাদেরকে এগিয়ে আসছে, আর তারপরেই আমি জ্ঞান হারিয়ে ফেললাম। রুদ্ধশ্বাসে এতক্ষণ ধরে আমরা তারানাথের কথা শুনে চলেছিলাম। এবার তারানাথ চুপ করে আমাদের দিকে তাকিয়ে সামান্য হাসল। কিশোরী বলল, কিন্তু আপনি তো আগেই বলেছেন যে সময়ের কথা বলছেন তখন মাতু পাগলির সঙ্গে আপনার সাক্ষাৎ সবেমাত্র হয়েছে, তেমন কোনো ক্ষমতাই আপনার কাছে ছিল না। তাহলে সেদিন ওই বিপদের মধ্যে থেকে আপনাকে কে বাঁচিয়ে নিয়ে এলো? তারানাথ বলতে লাগলো, যখন জ্ঞান ফিরল দেখি চারপাশে রোদের আলো এসে পড়েছে। গোটা শরীরে ব্যথা। কোন রকমে উঠে বসতে যেতেই গোটা শরীর যেন ঝনঝন হাহাকার করে উঠল। কাছ থেকেই যেন কারোর গলা শুনতে পেলাম, ওরে বেটা, এখনই উঠতে হবে না, শুয়ে থাক, শুয়ে থাক বলছি। কাল তো আর একটু হলেই উপরে চলে গিয়েছিলি। আমি কোন রকমে ধাতস্থ হয়ে সামনের দিকে তাকিয়ে দেখলাম আমার থেকে কয়েক হাত দূরে এক সাধু বসে আছেন। সাধুর হাতে গাঁজার কলকে। সাধু দু হাতে আয়েস করে কলকেতে লম্বা টান দিয়ে ধোঁয়া ছাড়ল। তারপর আমার দিকে তাকিয়ে আবার বলল, কিরে বেটা, মরার শখ হয়েছে নাকি? বকুলপুরের পথে এমন রাতের বেলা আসতে গেলি কেন? জানিস না
ওই পথ রাতের বেলায় ভালো নয়। ওই পথে জমির কাছে কতজন মরেছে। ওই ডোবার জলেই তো মরেছে 3টে মেয়ে মানুষ। আমি তা কি করে জানবো সাধু বাবা? আমি তো এই পথে প্রথম এসেছি। বকুলপুর কত দূর সেটা আমি ভালোভাবে জানতাম না, কিন্তু আমি তো ওদের কোনো ক্ষতি করিনি, তাহলে ওরা আমায় কেন? সাধু আবার গাঁজার কলকেতে লম্বা টান দিল, তারপর আয়েশ করে ধোঁয়া ছেড়ে দুটো হাত পেছনে রেখে বলল, ওরে, সবাই তো আর কিছু করলেই তার উপরে আক্রোশ দেখায় না। মাঝে মাঝে অনেকে অকারণেই আক্রোশ দেখায়। ওদেরই বা কি দোষ বলতো? ওরা এমন ভাবে ওখানে মরেছে, কখনো মুক্তি পায়নি, তাই আটকে রয়েছে। জ্যান্ত মানুষ দেখলেই ওরা বারবার ছুটে যায়। তুই প্রথমবারে যখন বেঁচে গিয়েছিস, আমি ভেবেছিলাম দ্বিতীয়বারেও বেঁচে যাবি, কিন্তু তুই যে বোকার মতো জলে গিয়ে নামবি সেটা আমি কি করে জানবো? আশ্চর্য, কেউ একজন জলে ডুবে যাচ্ছে আর আমি তাকে বাঁচাবো না? চোখের সামনে একজনকে জলে ডুবতে দেখবো? ওরে বোকা, তুই জলের মধ্যে যাকে ডুবে যাওয়া থেকে বাঁচাতে গিয়েছিলি সে আসলে জলের উপরে তোর ওই কাছেই দাঁড়িয়েছিল। যদি ওই মহিলার মেয়ে সত্যি সত্যি জলে ডুবে যেত, তাহলে সে ওখানে দাঁড়িয়ে থাকতো? সে তো আগেই এগিয়ে জলে নামতো। এটুকু বুঝতে পারলি নে? ওর ইচ্ছা ছিল তোকে টেনে নিয়ে ডোবার জলে ডুবিয়ে মারবে। ভাগ্যিস আমি সময় মতো চলে এসেছিলাম। কিন্তু তুমি কি করে জানলে যে তখন আমি ওখানে জলে পড়েছি? আমি তো তখন আশেপাশে কাউকে কোথাও দেখতে পাইনি। তাহলে তুমি কিভাবে জানলে যে? আমি এখানেই ছিলাম, বেশ জমিয়ে বাবার প্রসাদে টান দিচ্ছিলাম। এমন সময় দেখলাম তুই বিপদে পড়েছিস। কি আর করি, তুই আমার কাছে আসার জন্য বেরিয়েছিস। আমার কাছে আসার জন্য বেরিয়ে বিপদে পড়লে তাকে রক্ষা করা যে আমার কর্তব্য, তাই ছুটে যেতে হলো। আমার রাতের কোনটুকুই নষ্ট করে দিলি। এখানে এসেও তো ঘুমের ঘোরের মধ্যে জ্ঞান হারিয়ে বিড়বিড় করে কি সব বলছিলি। আমি সোজা হয়ে উঠে বসলাম। একটু দূরেই একটা নদী বয়ে চলেছে। নদীর পাড়ে চোখ পড়ল। আশেপাশে হাড়ের টুকরো, ভাঙা মাটির কলসি পড়ে রয়েছে। একটু দূরে চিতা থেকে ধোঁয়াও বেরিয়ে আসছে। বুঝতে পারলাম এটাই শ্মশান। আমি বকুলপুরের শ্মশানে সেই সাধুর কাছে যাব বলেই তো বেরিয়েছিলাম। তাহলে কি এই সেই সাধু? কিন্তু গৃহস্থ বলেছিল সোজা পথ ধরে অনেকটা গেলে তারপরে বকুলপুর। তারপরে বকুলপুরের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে আরো খানিকটা। পাশের গ্রাম থেকে বকুলপুরের শ্মশান পর্যন্ত পৌঁছতে এক বেলার বেশি সময় লাগার কথা। তাহলে এত কম সময় আমি এখানে এলামই বা কি করে? আর তাছাড়া এই সাধুই বা কে? আমার মুখ দেখেই বোধ হয় আমার মনের কথাগুলো সাধু বুঝতে পেরেছিল। সে বলল, এখন আর ওসব কথা বলার সময় নেই, বুঝলি? একটা কাজ কর, আজ দুপুর পর্যন্ত এখানেই থাক, কিন্তু আজ অন্ধকার নামার পর তোকে শ্মশান ছেড়ে যেতে হবে। দূরে কোথাও যেতে হবে না। ওই যে ওইদিকে শ্মশানের বাইরে জঙ্গলের মধ্যে একটা কুটির আছে, দেখতে পাচ্ছিস? ওখানেই আমি থাকি। ওইখানে তুই থাকবি আজ। তবে সাবধান, আজ রাতে এক বিশেষ তিথি রয়েছে। সেই তিথির জন্যই কাল রাত্রে তুই বিপদে পড়েছিলি। সাধু আমায় একটা পেয়ারা খেতে দিল। পেয়ারা খেয়ে গোটা দিনটা সেই শ্মশানে সাধুর সঙ্গেই ঘুরলাম। সাধু এলোমেলো ভাবে অনেক কথাই বলল। সে এক বিশেষ সাধনা করছে। সেই সাধনা শেষ দিন আজই। ওই সাধনার সময় এখানে কারোর থাকাই চলবে না, তাই আমায় চলে যেতে বলল। ঠিক করলাম এখানেই আমি তার সঙ্গে কিছুদিন থাকবো। তার কথা শুনে আমার বেশ অবাকই লাগলো। সে আমায় এত কথাই বা বলছে কেন? তাছাড়া সে আমায় চেনে না, জানে না, এমন ভাবে আমার সঙ্গে কথা বলছে যেন আমার সঙ্গে তার বহুদিনের পরিচয়। শরীর ভীষণই ক্লান্ত লাগছিল, তাই বিকেল পর্যন্ত তার সঙ্গে সেখানে থেকে
জঙ্গলের মধ্যে কুটিরে গিয়ে প্রবেশ করলাম। সেখানেই থাকে সাধু। এক পাশে একটা মরার ফুলি, একটা সাদা রঙের মস্ত বড় হার, একটা লাল রঙের কাপড়, আরো অনেক কিছু সেখানে রয়েছে। সাধু আমাকে সাবধান করে দিয়ে বলল, রাতের বেলা যাই হয়ে যাক না কেন, ঘর থেকে কিন্তু কোনোভাবেই বাইরে বেরিয়ে আসবি না। তোকে কিন্তু ঘর থেকে বার করার অনেক চেষ্টা করবে ওরা, সাবধান। শেষের কথাটা সাধু অদ্ভুত ভাবেই বলল। তারপর আমায় ঘরের ভেতরে ঢুকতে বলল। আমি ঘরে ঢুকে বিছানায় এলিয়ে পড়লাম। গোটা শরীর কেমন ক্লান্তই হয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত। বাইরে একটা পেঁচা ডাকতে ডাকতে উড়ে গেল। চোখ খুলতে বুঝতে পারলাম বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঝমঝম শব্দ আশেপাশে শোনা যাচ্ছে। উঠে গিয়ে জানালার মতো জায়গাটা সামান্য ফাঁকা করে বাইরে তাকিয়ে দেখি সত্যি বৃষ্টি হচ্ছে। দরজার কাছে এগিয়ে যেতে সাধুর সাবধান বাণী মনে পড়ে গেল। কিন্তু এত রাতে এমন বৃষ্টির মধ্যে সাধু কি তাহলে শ্মশানেই রয়েছে? কথাটা মনে হতেই চমকে উঠলাম। সাধু তো শ্মশানে আজ কোনো সাধনা করবে বলেছিল। এমন বৃষ্টির মধ্যে তার সাধনা কি করেই বা হবে? যদি কোনো বিপদ হয়। কথাটা মনে হতেই মাথার মধ্যে যেন কে বলে উঠল, এক্ষুনি বাইরে যা, এক্ষুনি বাইরে গিয়ে দেখ। তোমরা জানো, পরবর্তী সময় মাঝে মাঝে চরম বিপদের মুহূর্তে কেউ আমায় সাবধান করে দিত। চরম সংকটের সময় কেউ আমায় পরবর্তী পদক্ষেপের কথা মাঝে মাঝে বলে দিত। কিন্তু সেদিন রাতে বৃষ্টির মধ্যে পুড়ে ঘরের অন্ধকারের মধ্যে একাকী বসে কথাটা মাথার মধ্যে শুনতে পেয়ে আমি কেমন যেন চমকে উঠলাম। দু হাতে দরজাটা কোথায় সেটা খুঁজতে লাগলাম। দরজা খুলে বৃষ্টির মধ্যে বাইরের দিকে তাকিয়ে থমকে দাঁড়িয়ে রইলাম বেশ কিছুক্ষণ। বৃষ্টির জল পড়ে চারপাশটা যেন আরো আঁধার হয়েছে। জঙ্গলের দিকটা একটু ফাঁকা হলেও গাছপালা চারপাশেই রয়েছে। বড় বড় গাছগুলো বৃষ্টি আর হাওয়ার মাঝে মাঝে মাথা দোলাচ্ছে। বারবার যেন মনে হচ্ছিল সাধুর কোনো বিপদ হয়েছে, না হলে তারা তো সময় লাগার কথা নয়। তাহলে সাধু এখনো ফিরছে নাই বা কেন? তারানাথ এতটা বলে চুপ করলো। তারপর পাসিং শোয়ের প্যাকেট থেকে একটা সিগারেট বার করে ধরালো। আমরা চুপ করে অপেক্ষা করছি পরবর্তী গল্পটুকু শোনার জন্য। সিগারেটে পরপর 3টে টান দিয়ে তারানাথ ধোয়া ছেড়ে আবার বলতে লাগলো, কৌতূহলের জয় হলো। তাই সে বৃষ্টির মধ্যেই কোন রকম একটা বস্তা কুটির থেকে নিয়ে মাথায় চাপা দিয়ে আমি বাইরে বেরিয়ে পড়লাম। দ্রুত গতিতে এগিয়ে গেলাম সেই শ্মশানের দিকে। শ্মশানের কাছে পৌঁছে দেখি তুমুল বৃষ্টিতে শ্মশানের কোনো দিকটাই ভালোভাবে আর দেখা যায় না। কোথায় সাধু, কোথায় কি? সাধুর নাম ধরে যে ডাকতে যাব তার নামই তো জানি না। আমি চিৎকার করে ডাকতে লাগলাম, সাধু বাবা, সাধু বাবা, কোথায় আপনি? সাধু বাবা! কিন্তু কোনো সাড়া নেই। শ্মশানের যেইখানটায় আমরা বসেছিলাম সেদিকটায় আমি তখনও যাইনি। আমি দাঁড়িয়ে রয়েছি মাঝের জায়গায়। আর এগিয়ে যেতেই নদীর ঘাটের কাছে গিয়ে পড়লাম। তারপর সোজা বাঁ দিকে ঘুরে ছুটতে লাগলাম, যেখানে আমরা সকালে বসেছিলাম সেই দিকে। ওদিকে একটু এগিয়ে এসেছি এমন সময় রক্ত জল করা একটা হাসির শব্দ শুনতে পেলাম। হাসিটি মেয়েলি গলায়, আর তার সঙ্গে একটা গোঙানির শব্দ শুনতে পেলাম, যেন মৃত্যু যন্ত্রণায় কেউ তীব্রভাবে গোঙাচ্ছে। আর আমি অপেক্ষা করতে পারলাম না, ছুটতে লাগলাম সামনের দিকে। একটু এগোতেই আমি যা দেখতে পেলাম তাতে সে অন্ধকার আর বৃষ্টির মধ্যেও আমি যেন পাথরের মূর্তির মতো হয়ে গেলাম। সাধুকে একটা হাতে শূন্যে তুলে রেখেছে কেউ, সাধুর গলাটা তার হাতে ধরা। এই মূর্তিটা সাধুর চেয়ে অন্তত 2 গুণ লম্বা,
কালো কুচকুচে সেই মূর্তিটা, তার পিছনে আরো কতগুলো ছোট ছোট কালো ছায়া মূর্তি দাঁড়িয়ে রয়েছে। সেই মূর্তিটা এক হাতে সাধুকে তুলে রয়েছে, অন্য হাতটা এগিয়ে নিয়ে গেছে সাধুর বুকের কাছে। আমায় সেখানে আসতে দেখে সে আমার দিকে তাকালো। তার দুটো চোখের লাল দৃষ্টি আমার গোটা শরীরে যেন হৃদকম্পন ধরিয়ে দিল। সাধুকে সঙ্গে সঙ্গে মাটিতে ফেলে সে শূন্যে ভর করে যেন এগিয়ে এলো আমার দিকে। এই মুহূর্তটার জন্যই যেন সাধু অপেক্ষা করছিল। মাটিতে পড়তেই সঙ্গে সঙ্গে উঠে সে তার সামনে রাখা কিছু একটার মধ্যে নিজের ডান হাতটা চাপিয়ে দিয়ে বিড়বিড় করে কি একটা মন্ত্র উচ্চারণ করতে লাগলো। সেই মন্ত্র আমার চারপাশে যেন হাওয়ার মতো প্রতিধ্বনিত হতে লাগলো। আর সে মন্ত্র উচ্চারণ করার সঙ্গে সঙ্গে আমার একদম কাছে এসে পড়া সেই বিভৎস মূর্তিটা থমকে গেল। তারপরে আস্তে আস্তে পেছনের দিকে সরে যেতে যেতে হাওয়ায় মিলিয়ে গেল। তবে ওইটুকুর মধ্যে আমি তাকে দেখতে পেয়েছিলাম। তার লাল দুটো চোখ, মুখ থেকে বেরিয়ে আসা লম্বা লাল জিভ সাপের মতো দুলছে। মুখের ভেতরে যেন মহাকাশের মতো কালো অন্ধকার। মাথার চুলগুলো অদ্ভুত ভাবে যেন মাটির কাছ পর্যন্ত এসে ঠেকেছে। তা সেই বিশাল শরীর আর বিশাল আকার লম্বা লম্বা হাত আমার দিকে এগিয়ে এসেছিল। আর একটু দেরি হলেই হয়তো সে আমাকে সাধুর মতো শূন্যে তুলে ফেলত। এই দৃশ্য দেখে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার শরীর কেমন করতে লাগলো। সাধু তাড়াতাড়ি ছুটে এসে আমায় মাটি থেকে তুলে ধরলো। তারপর বলল, সর্বনাশ করেছিস, তোকে বললাম বেরোবি না, তুই বাইরে বেরিয়ে এলি কেন? তুই জানিস তোর মৃত্যু হতে পারত। তবে যদি তুই আজ না বেরোতিস, আজ হয়তো আমি আর বেঁচে থাকতাম না। সাধু যেন একটা দীর্ঘশ্বাস ফেলেই বলল, এরপর সাধুর সঙ্গে আমি আরো কয়েক মাস ছিলাম। সেসব কথা তোমাদের না হয় অন্য সময় বলবো। তবে এরপর থেকে 3 দিন আমার জ্বর ছিল। সে সাধুই আমার সেবা শুশ্রূষা করেছিল। আমার জ্বর কমে আসলে সে আমায় বলেছিল যাকে আমি দেখেছিলাম সে অতি নিম্ন স্তরের অপদেবী। সাধু সবকিছু ঠিকভাবে করে এনেছিল, কিন্তু সাধনা শেষ হওয়ার আগের মুহূর্তেই হঠাৎ বৃষ্টি এসে যায়। তাতে যজ্ঞের জন্য জ্বালিয়ে রাখা হোমের আগুন নিভে যায়। সমস্ত কিছুই লণ্ডভণ্ড হয়ে যায়। আর তাতেই সাধু বিপদে পড়ে গিয়েছিল। সামান্য সুযোগ বুঝে ওই অপদেবী সাধুকে কবজা করেই ফেলেছিল। যদি সময় মতো সমস্ত কিছু সমাধান না হয়ে যেত তাহলে কিন্তু বড় বিপদ হতো। সাধুর কথা শুনে সেদিন আমি বেশ ভয় পেয়েছিলাম। তবে এখন মনে হয় কত কিছুই না আমার জানা বাকি ছিল তখনও। তবে সে সাধুর সঙ্গে এতদিন কাটানোর পরেও একটা কথা কিন্তু সাধু আমায় কিছুতেই বলেননি। আমি যে তার কাছে আসছি এবং আমি যে সেদিন রাতে অমন বিপদে পড়েছিলাম সেই কথা সেই বা কি করে জানতে পেরেছিল। বাইরের দিকে তাকিয়ে বুঝতে পারলাম তারানাথ কেন গল্প শেষ করলো। আসলে ঝমঝমে বৃষ্টিটা কমে এসেছে, তবে আকাশ এখনো কালো হয়ে রয়েছে। আমরা উঠতে উঠতে বললাম, বাকিটা কিন্তু আমরা অন্যদিন শুনবো। সেই সাধুর সঙ্গে আপনি 1 মাস কাটিয়েছিলেন, তার মানে ওই 1 মাসের মধ্যে আরো অনেক কিছু হয়েছে। পরে যেদিন আসবে সেদিন যদি আমার মনে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে বলবো, কেমন? এই এখন বেরিয়ে পড়ো দেখিনি, আর দেরি করো না, না হলে ওই ঝমঝম বৃষ্টিতে আবার তোমাদের ভিজতে হবে। আমরা বেরিয়ে এলাম। তারানাথ তান্ত্রিকের কাছ থেকে শোনা কিছু কিছু গল্প আমাদের মাথায় অনেক দিন পর্যন্ত থেকে যায়। এই গল্পটা ছিল তারানাথের বিপদের গল্প। আমরা চট করে ভুলতে পারিনি। কি জানি কেন। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করে দিন। তার পাশাপাশি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খুব শীঘ্রই আমরা ফিরে আসব নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন।
ধন্যবাদ।